সাক্ষ্য আইনের 34 ধারায় তাহলে বলা হলো হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় কখন প্রাসঙ্গিক। এখন হিসাবের খাতা মানে হচ্ছে অ্যাকাউন্ট সেকশনের খাতা, অ্যাকাউন্ট সেকশনের খাতা মানে হচ্ছে এটা প্রতিনিয়ত ব্যবসার খাতায় একটা লিখিত হইবই। এখন বলা হচ্ছে ব্যবসার খাতার মধ্যে যে লিখিত হইব এই বিষয়টা যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে এটা দ্বারা অগ্রগামী হওয়া যাইব, তবে এটাই যথেষ্ট না। প্রশ্ন হচ্ছে কেন হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় হওয়ার পরও কেন যথেষ্ট না? আপনি হিসাবের খাতায় ভেরি ইন্টারেস্টেড একটু বেশি লিখে রাখলে না করবো কি? সো এইটাই একমাত্র মেন সাক্ষী না। তাহলে হিসাবের খাতায় লিখিত সাক্ষ্যটা প্রাসঙ্গিক কিনা, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয়টা প্রাসঙ্গিক, তবে এটা মোটেও সাক্ষ্য বলে গণ্য হইব না। ক্লিয়ার? হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক কিনা? হ্যাঁ প্রাসঙ্গিক। যথেষ্ট কিনা? না যথেষ্ট না। অন্য কোনো সাক্ষ্য এটা প্রুভ হইতে হইব। 35 বছর সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক কিনা? বলছে সরকারি দলিলে খাতা রেজিস্টারে যাই লিখা হোক না কেন এগুলি প্রাসঙ্গিক। হ্যাঁ, যদি কোনো বিচার্য বিষয় লিপিবদ্ধ থাকে এবং এটা চাকরি সংক্রান্ত বিষয় লিখা থাকে তাহলে প্রাসঙ্গিক। চাকুরিতে লিখে না, বিভিন্ন মানুষ জব করতেছে যখন ওই যে রেজিস্টার টেস্টার যারা হয় তাদের কি হয়, তাদের তো একটা জিনিসকে মেনটেন করতে হয়। সেই মেনটেনটা করতে যে যাবে, মেনটেন করতে গেলে তো তারা দেখাইতে দিব যে এই বিষয়টা এইরকম। তাহলে আইন সেই যে বিষয়টা বলছে যে এই কর্তব্য সম্পাদন করতে গিয়ে সরকারি দলিল কি কি, সরকারি খাতা, সরকারি নথি, সরকারি রেজিস্টার, এই তিনটা জায়গার মধ্যে যা লিখবো, কে কখন ইন করলো, কার কখন পদোন্নতি হয়েছিল, কার বিরুদ্ধে সরকারি প্রতিবেদন কি হয়েছিল। গভর্নমেন্টে চাকরি করতে গেলে তো একটা বছরে একটা প্রতিবেদন হয়, তার মানে প্রমোশন দেওয়া যায় কিনা, এগুলি একটা। এটা যদি কোনো মামলার কানেক্টেড বিষয় যে আমি যোগ্য হওয়ার পর আমার পদোন্নতি দেওয়ার কথা ছিল, স্কেল মেনটেন করে নাই, আমি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করবো, তাহলে তো এই বিবৃতি প্রাসঙ্গিক। 36 যে জিনিসটা বলছে, আচ্ছা 35 বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। পিতার সম্পর্কে বিরোধের ক্ষেত্রে পিতৃত্ব নিয়ে প্রশ্ন আসছে, তাহলে পিতা মাতার কাবিন প্রাসঙ্গিক। ওই যে বললো সরকারি রেজিস্টারে যদি কিছু লেখা থাকে, সরকারি খাতা বা রেজিস্টারে জন্ম সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, এগুলি প্রাসঙ্গিক। কারণ ইটস এ ডকুমেন্ট। পিতা পিতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলে যদি কোনো ছেলে কাবিন আনতে পারে যে আমার মার কাবিন এইটা, এবং ভেরিফাইড করে দেখা যায় যে হ্যাঁ এটা তাদের কাবিন, তাহলে এটা প্রাসঙ্গিক। গেল 35 পরে 36 ধারা আমাদের বলতেছে যে মানচিত্র, চার্ট, পরিকল্পনা। এক ধরনের মানচিত্র আছে, যেমন আমাদের কোর্টের মধ্যে নিয়ে বসে মানচিত্র, ম্যাপ লয়ে বসে। এটা তো গ্রাফোসম্যান একটা প্রতিষ্ঠান আছে, ওরা এই জাতীয় মানচিত্র ছাপায়। আর গুগল টুগল এগুলি বের হওয়ার পরে মানচিত্র ব্যবহার গেছে কুইমে, কারণ গুগলে সার্চ করলে এখন কোন প্রান্তে আপনি চান একেবারে রোড বাই রোডও আসে, মানে প্রধান যে রোডগুলো এটা আসবে। একেবারে হয়তো আপনি গল্লি রোড হয়তো পাইবেন না, কিন্তু এই রোডটা আসবে। তাহলে মানচিত্র কাজ গেছে কুইমে। আগে তো মানচিত্রটাকে প্রায়োরিটি দিতাম আমরা, আমি কেন, সবাই প্রায়োরিটি দিত, মানচিত্র লাগাইতো। এখন মানচিত্র ব্যাপারটা কম। বলছে যে সমস্ত মানচিত্র বাজারে ছাড়া হয় সেটা যদি উপযুক্ত অথরিটি দ্বারা হয়ে থাকে এবং এটা যদি বিচার্য বিষয়ের সাথে কোনো প্রাসঙ্গিক বিষয় হয় তাহলে এটা প্রাসঙ্গিক। আপনি আমি মানচিত্র ড্রয়িং করলে চলবো না, আইনের দৃষ্টিতে বৈধতা থাকতে হবে। 36 আমরা দেখলাম মানচিত্র পার্ট 4টা, এটা আমরা দেখলাম। 37 বলছে আইন বা বিজ্ঞপ্তি। আইন বা বিজ্ঞপ্তি যেটি হোক, আইন বা বিজ্ঞপ্তিতে যে বিষয়গুলিকে ইনক্লুড করা হয় সেগুলো হচ্ছে এটা প্রাসঙ্গিক বলে কাউন্টেবল হইব, প্রাসঙ্গিক বিষয় বলে কাউন্টেবল হবে। আইন বা বিষয়গুলোর সাথে যদি কানেক্টেড বিষয় হয়, সাধারণত দলিলের মধ্যে কোনো অস্তিত্বের বিষয়গুলি যদি হয় তাহলে সেই বিষয়গুলি সম্পর্কে কোনো আইন বা সংসদে কোনো যদি বিবৃতি দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে প্রাসঙ্গিক। কি নিয়ে? কোন দলিলের অস্তিত্ব সম্পর্কে আদালতকে যদি অভিমত নিতে হয় তাহলে এটা যদি কোনো আইনে বলে থাকে বা সংসদে কোনো পাশ করার বিষয় থাকে তাহলে সেটা প্রাসঙ্গিক বলে গণ্য হবে। সাক্ষ্য আইনের 38 কথা হচ্ছে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত বিষয়গুলি প্রাসঙ্গিক। আইন গ্রন্থের অন্তর্ভুক্ত বিষয়গুলি প্রাসঙ্গিক। আইন গ্রন্থের মধ্যে বিভিন্ন আইন গ্রন্থ মানে কি, যে ডিএলআরটি, এই যে বিষয়গুলি আছে এগুলি তো আইন গ্রন্থ। ল বুকস বলতে এগুলির মধ্যে আওতাধীন। আইন গ্রন্থের অন্তর্ভুক্ত। আদালত যদি হয় সরকার কর্তৃক প্রকাশিত পুস্তক হইতে হইব। আপনি আমি যদুমধু আইনের বই লিখলে চলবো না, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করতে হইব। যদুমধু আইনের বই 101টা ভুল থাকতে পারে। এমসিকিউ অনেক বই আছে, এমসিকিউ জায়গায় জায়গায় ভুল, বা এমসিকিউ প্রশ্ন ঠিক আছে উত্তরমালায় ভুল, কয়েক জায়গায় খ গোল্লা করে রাখছে, এইরকম অসঙ্গতি আমরা দেখতে পাই। আপনারা যেটা বলেন আর কি আমাদের কাছে, তাহলে ওইটা তো অর্থনৈতিক ধরা যেত না, আমরা মানতাম না, যেহেতু ওই গাইডে এমসিকিউটা ভুল দিছে, ভুলটাই ঠিক।
সরকারি আইন বাদ এই কথা বলার তো সুযোগ নাই। এখানে বলছে গভর্নমেন্ট কর্তৃক প্রকাশিত আইন পুস্তকের বিষয়টা প্রাসঙ্গিক বলে কাউন্ট দেব। 39 বলল কথাবার্তা, দলিল, গ্রন্থ এগুলি যতটুকু প্রাসঙ্গিক হওয়ার মতো অতটুকু প্রাসঙ্গিক হইব। মানে একটা বিবৃতি, একটা ভাষণের যে অংশটা প্রাসঙ্গিক ওই বিষয়টা প্রাসঙ্গিক বলে কাউন্টে বলব। যে দলিল, পুস্তক বা পত্র যতটুকু অংশ, যেমন অনেকে একটা ডায়েরির দুই একটা অংশ খুঁজে পাইল, তাহলে এইটাও একটা ডকুমেন্ট হিসেবে ট্রিট করতে পারে, আইন এটাকে ডকুমেন্ট হিসেবে ট্রিট করে থাকে। এটা লাইনের কমন কথা। তাহলে লিখালিখি থাকলে পত্রগুলি তো ধারাবাহিক অনেক সময় থাকে না, পেজ মিসিং হয়। 40 ধারা আমাদের বলছে যে পরবর্তী মামলায় যে দ্বিতীয় মোকদ্দমায় যে সমস্ত বিষয়গুলি প্রাসঙ্গিক হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছে। যে দ্বিতীয় মামলা যে বিষয়গুলি এইভাবে প্রাসঙ্গিক না হইলেও যেভাবে প্রাসঙ্গিক হিসেবে কাজ করতে পারে। বলছে দ্বিতীয় যে রায় বা ডিক্রি আদেশ বহাল থাকিলে আদালত কোন একটা দেওয়ানি মামলাকে স্টপ করবেন, বাধা দিবেন, তাহলে ইতিপূর্বে এই বিষয়টা নিয়ে মীমাংসা হয়েছে কিনা এই বিষয়টা একটা প্রাসঙ্গিক বিষয়। আমরা পড়তাছি 40 থেকে যে পার্টটা, এই পার্টের হেডিং নাম হচ্ছে আদালতের রায় কখন প্রাসঙ্গিক। বলতেছে 40 আমরা দেখুন 41 বলছে প্রবেট, অ্যাডমিরালটি, বিবাহ, দেউলিয়াত্ব এইসব বিষয়গুলি যেই সর্বাত্মকভাবে যে ঘোষণা দেয় সেই সংক্রান্ত বিষয়গুলি, সেই রায় আদেশ ডিক্রিগুলি প্রাসঙ্গিক। এবং বোঝা যায় ওই সময় এটা হয়েছিল। প্রবেট কি? কোন ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর আগে উনি যদি কোনো দলিল করে যান, মুসলমানরা বলে ওসিয়ত, আর নর্মালি এটাকে বলে উইল। তো উইলকারী মারা গেলে রেজিস্ট্রি অফিসে তো এটা নিশ্চিত হইতে হইব যে এই লোক মারা গেছেন, ওই দলিলটা অ্যাক্টিভেট হইব কেন, দলিলটা চালু হইতে পারতেছে না, কারণ মারা যাওয়াটা প্রমাণ হইতে হইব। তখন যুগ্ম জেলাজজ কোর্ট, অর্থাৎ যুগ্ম জেলাজ যে আদালত আছে আমাদের, সে আদালতের যে পার্টটা, সেই পার্ট অনুযায়ী ওই আদালতে মামলা কইরা উইলটাকে আইন না কে কে আছে এদের দেখাইয়া আদালতে এটা অর্ডার নিতে হয়, উইলটাকে চালু করার অর্ডার। উইলটাকে চালু করার অর্ডারটাকে আমরা বলতেছি প্রবেট কেস। এরপর এই অ্যাডমিরালটি, বিবাহ, দেউলিয়াত্ব এগুলি ডকুমেন্ট বিষয়গুলি প্রাসঙ্গিক, এটা চূড়ান্ত প্রমাণ। বিবাহকে ডিনাই করা, অস্বীকার করার স্কোপ নাই যদি বিবাহটা ওই রকম ভাবে হয়। আর যেহেতু বিবাহ এখন মোটামুটি 14 গোষ্ঠীর ঢোল দেওয়া মানুষ বিয়ে করে, আগে যেমন বিয়ে করার জন্য মানুষ কমই জানতো, আচ্ছা এই কি আপনার বউ কিনা, আচ্ছা ঠিক আছে এর স্বামী কিনা। এখন অনলাইনের কল্যাণে 14 গোষ্ঠী জেনে ফেলে যে আপনার এক বিয়ে হইতেছে। দেখা গেল যে আবার দেখা গেল যে এখন ইদানিং 41 ধারা যে বিষয়গুলি বলছে প্রবেট, অ্যাডমিরালটি, বিবাহ, দেউলিয়াত্ব এই বিষয়গুলি ব্যতীত অন্য বিষয়গুলি প্রাসঙ্গিক বললে ব্যাপার কাউন্টেবল হইব না। 43 খুব বেশি বলার কিছু নাই, 43 আমরা খুব বেশি দেখলাম না, এজ ইট ইজ কথাবার্তা। 44 এসে বলছে রায় দেওয়ার ক্ষেত্রে প্রতারণা বা ষড়যন্ত্র বিষয়টা আপনি দেখাইতে পারবেন। কোন পক্ষ যদি রায় নিয়ে থাকে সেটা দেখাইতে পারবো যে এই রায়ের মধ্যে একটা রায় আদেশ ডিক্রি দেওয়া হয়েছিল, এটা প্রতারণা বা যোগসাজসিক ভাবে নিচ্ছে। প্রতারণা করে যদি রায় ডিক্রি হয় তাহলে সেই বিষয়টা আপনি আদালতের সামনে আনতে পারবেন। এরপরে আমরা যাব হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট, এক্সপার্ট বিষয়টা হচ্ছে 5টা বিষয়ের মধ্যে কোন একটা বিষয় যদি আপনি পারেন তাতেই আপনি এক্সপার্ট। 5টায় হওয়া দরকার নেই, এনি একটাই। বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসই, এই 5টার মধ্যে কোন একটা যিনি এক্সপার্ট এবং আদালত যদি তাকে এক্সপার্ট মনে করে তার ওপিনিয়ন দিতে পারে। 46 থেকে যে 51 ওই জায়গাটার মধ্যে একটু একটু করে এই বিষয়গুলি একটু আলোচনা করছে। 46 এসে বলছে 46 দ্বারা বলতেছে টিপসই বিষয়টা হচ্ছে, টিপসই বিষয়টা আপনি আমি বুঝবো না, এটা নিশ্চয়ই কেউ ভালো বোঝে। আপনার আমি দিলে ম্যাগনিফাইং গ্লাসে বুঝতাম না টিপসইটা একজনের সাথে আরেকজন মিলানো, এটা অ্যাকচুয়ালি তার টিপসই কিনা সেই বিষয়টা এখানে ভাইটাল হিসেবে কাজ করে থাকে। কারণ পৃথিবীতে কারো টিপসই না মিলছে, না মিলবো। এবং টিপসইটা আর বেশি না, জাস্ট 200 বছর যাবত এটা ব্যাপক প্রভাব হয়েছে, 200 বছর। কি জানি ব্যক্তিটার নাম ভুলে গেলাম, উনি প্রথমে টিপসইগুলি কালেক্ট করছেন। দিন শেষ অবশ্য তার নাম হয় নাই, ইংরেজ যে কমিটির হেড ছিল ওনার নাম হয়েছে। কিন্তু ব্যাপারগুলি হচ্ছে এখনো এটা অথেন্টিক। এবং টিপসই বিষয় নিয়ে আমরা যারা ভোট দিতে গেছি অনেকে দেখছি আবার টিপসই আঙ্গুল ওঠে না, ক্ষয় হয়ে গেছে। আবার এটা কি অলিভ অয়েল দিয়ে না কি দিয়ে যেন আবার কি টি দিয়ে প্রথম রোদ্রে রাখার পরে আঙ্গুলে দাগগুলি একটু বোঝা গেছে, এরপর কাজ করছে। এই ঝামেলাগুলি নির্বাচনে এবার আমরা লক্ষ্য করছি বিষয়গুলি। সাক্ষ্য আইনের এই জায়গাটা কারো বলার সুযোগ নাই যে আমার কাছে মনে হয়েছে
এই আঙ্গুলের ছাপ তার, আপনার বলতে হইব কেন আপনি এই আঙ্গুলের ছাপ এটা ইউনিক মনে করলেন। আপনি হাতের লেখা বলতে হইব এই জায়গায় ঘূর্ণনটা এইরকম, সরেয়র আকারের ঘূর্ণন এইরকম, আকারের ঘূর্ণন এইরকম, এগুলিতে প্রমাণিত হয় এটা তারই সিগনেচার। এইভাবে ব্যাখ্যা করতে হবে। 46 বলছে আপনি অন্যভাবে এটা বলা যাবে না। আপনি বললে বলেন এটা বিষ প্রয়োগ হত্যা হয়েছে, এটা এই বিষ। আবার এই বিষ আপনাকে বলতে হইব, লক্ষণ দিয়ে বলতে হইব যে এই পুস্তকে লেখা আছে এই বিষের লক্ষণ এটা, তার বডির লক্ষণ এটা, সো অ্যাজ ইট ইজ এই বিষে সে মারা গেছে বললে চলবে না। হস্তান্তর সম্পর্কে মানে হস্তাক্ষর সম্পর্কে কার অভিমত প্রাসঙ্গিক? হাতের লেখা যেই দিচ্ছে, এখন আমি অনেকে আমার সিগনেচার আমাকে লিখতে দেখছে, আমার হাতের লেখা অনেক জায়গায় দেখলে বলতে পারবো এটা বোধহয় স্যারের হাতের লেখা, এই লেখাটা অনেকদিন বোর্ডে লেখছে দেখছি, তার হাতের লেখাটা এই ধরনের, এটা উনার হাতের লেখা হইতে পারে। এই যে যারা দেখছে তাদের অভিমতগুলিও একটা প্রাসঙ্গিক হিসাবে আইনে আসতে পারে, জায়গাটাকে ডিনাই করার স্কোপ নাই। হাতের লেখাটা 48 বলছে অধিকার বা প্রথার বিষয়, এই বিষয় যারা জানবো তার মতামতটা প্রাসঙ্গিক। একটা পরিবার একটা প্রথা থাকে, একটা সমাজে একটা প্রথা থাকে, একটা সম্প্রদায়ের একটা প্রথা থাকে, এগুলো ওই বিষয়ে যারা জানবো তারা বলতে পারবে যে জায়গায় যে প্রথা, এটা এমনি এমনি বলা যাবে না। ওই বিষয়ে যারা জানে তাদের অভিমত প্রাসঙ্গিক। প্রচলিত রীতিনীতি ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 49 কথা হইতেছে আদালতের একটা রীতিনীতি আছে, ব্যবসার একটা রীতিনীতি আছে, সব জায়গার একটা নির্দিষ্ট রীতিনীতি আছে, সব একটা সিস্টেম আছে। আমরা যে পড়াইতেছি পড়ানোর একটা রীতিনীতি আছে। যেমন চীন দেশে কি হইতো, পড়াইতে গেলে স্টুডেন্টরা সব উল্টা দিকে বসতে হইব, স্যারের মুখোমুখি বসলে এটা বেয়াদবি। চীনের নিয়ম হচ্ছে আগে মানে 19 শতাব্দীর দিকে ছিল, স্যারেরা সব উল্টা দিকে বসতে হইব, স্যারের মুখোমুখি বসা যাবে না। আর উল্টা দিকে বসে শুনবো, স্যারে পড়া জিজ্ঞেস করলে উল্টে উত্তর দিব, মুখোমুখি বসলে বেয়াদবি। সো এটা ছিল ওই যুগের রীতিনীতি। এই বিষয়টা ওই সময়ের জন্য কেউ যদি আবার মুখোমুখি বসতো তার বেয়াদব বলা হইতো। আর এখন যদি সামনে বসে কেউ উল্টা ঘুরে বসে তাহলে এই যুগে হচ্ছে তাকে বেয়াদব বলা হইতেছে, খোঁজ চীনে। তো চীনের 100 বছরের মধ্যে দেখা গেল যে এই প্রথাটা পরিবর্তন হয়ে গেছে, কারণ এই যুগে এখন এইটাই সারা ওয়ার্ল্ড দেখতেছে, এইটাই নর্মাল, মুখোমুখি আই কন্ট্যাক্টে যেতে হইব। এগুলি একটা প্রাসঙ্গিকতার বিষয় আসলো। 50 বলছে আত্মীয়তার বিষয়গুলি নিয়ে অভিমত যখন প্রাসঙ্গিক, কোন একটা আত্মীয়তা নিয়ে কথা উঠলো, তাহলে আত্মীয়তার সম্পর্ক যারা জানে তাদের অভিমত প্রাসঙ্গিক। করিম সবাইকে পরিচয় দিল, রহিমাকে তার স্ত্রী, বন্ধু বান্ধবরা জানে, বন্ধু বান্ধবের কাছে নিয়ে গেছে যে এটা বিয়ে করছি, কাবিন হয়েছে, আসছে দাওয়াত, কাবিন মানে তো মুসলমানদের বিয়ে হয়ে গেছে। সো বিয়ে যেহেতু হয়ে গেছে তাহলে স্ত্রী নিয়ে বেড়াইতেই পারে। পরবর্তীতে নাকি বিয়ে হয় নাই, তাহলে তারা তখন বন্ধু বান্ধবের সাক্ষী হিসেবে আদালত আনতে পারে, স্যার আমাদের মধ্যে বিয়ে হয়েছিল, যে কাজী বিয়ে করেছে, কাজী যেতে যাওয়ার পর পানিতে ডুবে মরে গেছে, বলিউম সহ বিদ্যা শেষ, এবং অক্সিডেন্ট ঘুরতেই পারে। তাহলে কি প্রমাণ আছে? প্রমাণ হচ্ছে যে পরবর্তীতে কাজী মরছে কিনা তারা খোঁজখবর রাখে নাই, পরবর্তীতে তাদেরকে ঘুরছে ফিরছে সবাই দেখছিলাম, পরবর্তীতে বিয়ে নিয়ে কথা উঠলে ওই ছেলে মেয়ে মেয়ে তখন গিয়ে ওই ছেলের বন্ধুদের সব নিয়ে আসবো, ভাই আপনাদের সবার সামনে অনুষ্ঠানে বলছে না, আপনাদের ভাবি আপনার আমার ভাবি টাবি বলছেন না, আপনার সবাই পরিচয় করে দিচ্ছে না, তাহলে এখন না করে। তো ওই যে কাজী পানি ডিব্বে মরে গেছে ভলিউম সহ হোক, ওই বিষয়গুলি তখন সাক্ষী হিসেবে আনা করা যাবে, অন্য কোনো ডকুমেন্ট আছে কিনা, ছবি আছে কিনা, এই বিষয়গুলি তখন প্রাসঙ্গিকতার বিষয় আসবে। ওই ডকুমেন্টটা পাওয়া না গেলে তখন অল্টারনেটিভ আমাদের আইন কি বলছে, যখন মুখ্য দলিল পাওয়া না যাইব আমরা পড়ব, তখন গৌণ সাক্ষ্য দিয়ে মুখ করতে হইব, অন্য সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হইব। 51 এই পার্টটা আমরা শেষ হইব। কোন জীবিত লোকের মতামত যখন প্রাসঙ্গিক, তখন ওই মতামত যে কারণের উপর প্রতিষ্ঠিত সেটা প্রাসঙ্গিক। মানে কারো মতামত নিতে গেলে এই মতামতের ভিত্তিও বলতে হবে। কেউ যদি বলে স্যার এটা আমাদের ব্যবসায়িক রীতি, আপনি ভাই কত বছর ব্যবসা করেন, আপনি কি করে জানেন? যে আমার বাপ চাচাদের কাছ থেকে শুনছি, ওকে আপনার বাপ চাচারা দিলে আনতে হবে, যে আমার বাপ চাচাদের কাছ থেকে আমরা জানি এই নিয়ম। আপনি এই রোগের বিষয়ে আপনি কেমনে জানছেন? যে আমার পিতার 45 বছরের প্রতিষ্ঠান, দাদার 60 বছরের প্রতিষ্ঠান, সেই সূত্রে আমরা জানি অসুখ বিসুখ বিষয়গুলি আমরা ছোটবেলা থেকে জানছি। তাহলে এই মতামতগুলি ঠিক আছে, আপনি পিতা জীবিত থাকলে আনেন, তাদের অভিমতটা আমরা নিব, যেহেতু আপনি যে ওপিনিয়নটা দিয়ে বলছেন যে পিতার কাছ থেকে জানছেন, সে অভিমতটা প্রাসঙ্গিক। 52তে আমরা যাচ্ছি হচ্ছে ক্যারেক্টার নিয়ে কথা বলছে। 52 থেকে 55 দ্বারা মেন কথা হচ্ছে দেওয়ানি মামলা ক্যারেক্টার অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলা ক্যারেক্টারটা প্রাসঙ্গিক না, যদি অন্য কোনো ভাবে আসে তাহলে প্রাসঙ্গিক। দেওয়ানি মামলা ক্যারেক্টার মেন কথা না,
অধিকার সংক্রান্ত কথা হয়েছে, অধিকার নিয়ে কথা বলবো, ওখানে অধিকারটা ওখান থেকে শেষ হইব। তাহলে দেওয়ানি মামলায় ক্যারেক্টার খুবই প্রয়োজন না হইলে অপ্রাসঙ্গিক। 53 এসে বললো ফৌজদারি মামলায় ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার এটা প্রাসঙ্গিক, একটা মানুষ লোক ভালো এটা প্রাসঙ্গিক। আদালতে বলা দেবো স্যার ফার্স্ট কেস কোন একটা কারণবশত স্যার মারামারি হয়েছে, তার নামে প্রিভিয়াস কোন কেস নাই, এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ। 54 বলেছে আসামির চরিত্র ভালো না, এটাও প্রাসঙ্গিক। তবে আসামি যদি ভালো সাজার চেষ্টা করে তাইলে তার খারাপ দিকটা দেখানো যেতে পারে। আসামি নিজেটা ভালো দাবি করলে এবার তার খারাপ দেখানো যাবে যদি সে ভালো দাবি করে, আর নইলে তার খারাপ দিকও তোলা যাবে না। একটা লোক খুনি হইতে পারে, ধরেন বাংলাদেশে আলোচিত কোন একটা মার্ডার মামলায় কাউরে মৃত্যুদণ্ড দিল, মানে আপনি চান্সের বাড়ি দখল করে দেবে বলে ও তো খুনি, ওর বাড়ি দখল করে নেয়, ওর শাস্তি বার একটু। আমি বলছি নো, ওর ক্যারেক্টার খারাপ তাই বলে আপনি তাকে বেদখল করতে মানে কোনো সুবিধা, আপনি কোনো আইনগত সুবিধা পাবেন না। ওটা রাষ্ট্রের যদি লুট করে থাকে, রাষ্ট্রের সম্পদ লুট করে থাকে, কারো জীবন নিয়ে থাকে, সেটা তার ব্যাপারে আদালত সিদ্ধান্ত দিবে। আমি কোনো ব্যক্তিকে বঞ্চিত করতে পারি না। 55 সে বললো ক্ষতিপূরণ নির্ণয় করতে গেলে ক্যারেক্টারের বিষয়টা আসতে পারে। ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে যেমন মানহানির মামলায় ক্ষতিপূরণ নির্ণয় করতে গেলে ক্যারেক্টার খুব ভাইটাল ব্যাপার। এর মান কতটুকু আছে তবেই তো মানহানি হবে। এর মানই নাই, উইদাউট ব্র্যান্ড, ব্র্যান্ড ছাড়া মাল, তাহলে এই বিষয় নিয়ে আর এটা নিয়ে কি আগানোর বিষয়টা কাজ করে থাকে। 56-তে যে পার্টটা আমরা আলোচনা করবো এটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ। আদালত বলছে যে আইনে বলা হচ্ছে যে বিষয়গুলো এমনি প্রমাণিত, এগুলো আলাদা করে প্রমাণ করার কোনো দরকার নাই। 57 একটা লম্বা তালিকা দিছে, সংসদের আইন, বাংলাদেশের আইন, সশস্ত্র বাহিনীর আইন, তারপর বাংলাদেশের কোন সরকারি চাকরিতে যে পদে আছে সেই পদ, তারপর সরকার কোন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এরকম রাষ্ট্র, রাজা রানী, পতাকা, হ্যাঁ এই জাতীয় বিষয়গুলি প্রমাণ করার দরকার নেই। আপনি ভারতের পতাকা দেখায় বা মনে করেন যে অস্ট্রেলিয়ার পতাকা দেখায় আপনি 1 কোটি লোকদের সাক্ষী দিলেও প্রমাণ করতে পারবেন না যে স্যার এটা অস্ট্রেলিয়ার পতাকা না, স্যার এটা স্যার আমেরিকার পতাকা। বলবেন ও সাক্ষী দিলে কিছু না, এটা এমনিতে প্রমাণিত। তারপর সময়ের বিভাগ, বাংলাদেশ অন্তর্ভুক্ত ভূখণ্ডগুলি, আপনি বললেন স্যার নারায়ণগঞ্জের পাশের জেলার নাম হচ্ছে পঞ্চগড়, অনেকে বললেন সারা নারায়ণগঞ্জের লোক সাক্ষী দিবে, এই সাক্ষী তেমন কাজ হবে না, এইসব বিষয় এমনি প্রমাণিত। তারপর হচ্ছে রাষ্ট্রের সাথে কোনো বিরোধ দেখা গেল, বাংলাদেশের সাথে বার্মার সম্পর্ক বিরোধ, এই জাতীয় বিষয়গুলি প্রমাণ করার দরকার না, এটা সবাই জানে, সবাই বোঝে কোনটা কতটুকু যাবে, কতটুকু যাবে না। তবে আদালতের কর্মচারী, উকিলদের বিষয়গুলি প্রমাণ করার প্রয়োজন নাই, কারণ এই বিষয়গুলি এমনি অনুমান করা যায়। এইরকম বেশ কিছু বিষয়, আরো কিছু রিলেটেড বিষয় জায়গাটার মধ্যে কাজ করে থাকে। 58 বলছে যে বিষয়টা অলরেডি প্রমাণিত সেগুলি আলাদা করে প্রমাণ করার দরকার নেই, বা পক্ষরা মেনে নিছে, 2 পক্ষ মেনে নিছে এমন কোন বিষয় প্রমাণ করার দরকার নাই। অথবা যে বিষয়টা ইতিমধ্যে মামলার পক্ষগণ বা তার প্রতিনিধিরা যদি স্বীকার করে নেয়, সেই বিষয়টা আলাদা করে প্রমাণের কোনো অবকাশ থাকে না। থেকে যে পাঠটা গেছে সেই পাঠটার নাম হচ্ছে মৌখিক সাক্ষ্য। 59 বলছে যে দলিল ছাড়া অন্যান্য বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, দলিল বিষয়বস্তু ছাড়া না, বলছে যে দলীয় বিষয়বস্তু ব্যতীত অন্যান্য তথ্যগুলি মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। কখন যাবে যাবে না এটা আমরা ডিটেল করবো। নর্মালি বলছে যাবে, কিন্তু মৌখিক সাক্ষ্যটা কিরকম হবে এটা বলছে 60 দ্বারায়। সেকশন 60 বলছে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হইতে হইব, ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট। ডাইরেক্ট এটা যেটা বলতে হইব, চোখে দেখলে বলতে হইব, কানে শুনলে বলতে হইব, কিভাবে তুমি দেখছো তোমার মাধ্যমে হইতে হইব। আমি অন্যের চোখে দেখছি বা অন্যের কানে শুনছি, অন্যের মাধ্যমে জানছি। আইন বলছে এইরকম কোন অবান্তর বিষয়কে আইনের সম্মুখে আনা যাবে না, আইন এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে না, এই বিষয়টা আমরা দেখতে পেলাম। 61 থেকে 65 যেটা বলছে দলিলের বিষয়বস্তুগুলি কিভাবে প্রমাণ করবো, বলছে দলিলের বিষয় যদি আসে তাহলে প্রমাণ করতে হবে 2 ভাবে, হয় প্রাথমিক সাক্ষ্য অথবা মেন দলিল, অথবা মাধ্যমিক সাক্ষ্য মানে অল্টারনেটিভ সেকেন্ডারি এভিডেন্স। তো 62 বললো যে প্রাথমিক সাক্ষ্যটা তাহলে কিরকম হইব, বলছে যে কোনো বিষয়ের মেন দলিলটাই প্রাথমিক সাক্ষ্য। এই দলিলটা যদি কতিপয় খণ্ডে হয় সেগুলিও প্রাথমিক সাক্ষ্য। কতিপয় খণ্ড মানে ওই যে আমরা যে মনে করেন যে এখন ফেব্রুয়ারি মাস বিভিন্ন পিকনিকে যাওয়ার জন্য প্ল্যান করলো, সকালের নাস্তা একই টিকেটের মধ্যে সকালের নাস্তা, দুপুরের নাস্তা, বিকালের লাঞ্চ, বিকালের ব্রেকফাস্ট আর হচ্ছে কুপন রেফেল ড্র, তাহলে পুরো টিকেটের মধ্যে কিন্তু নাম্বার থাকে, এবং সেই যে নাম্বারটা থাকলো সেই বিষয়টা আমাদের কি বলছে, সেই বিষয়টা
একই দলিলের খণ্ডিত পার্ট। এখন যদি আমার নাম্বার থাকে, টিকিট নাম্বার থাকে 375, এই 375 নাম্বারটা যদি কোনো কারণে হারাও যায়, এক খণ্ড যদি আমার থাকে তাহলে বাকিগুলো আমার, যেহেতু মেন আমার নামে এন্ট্রি করা। অন্য কেউ এনে যদি আমারটা খাবার দিতে নয়, তারা ধরা যাবে। বলে কেমনে ধরলেন? এটা আপনি প্রমাণ কি? আরে ভাই 375 নামে আমার এন্ট্রি, এটার মেন খণ্ডগুলি বাকি 3 টুকরা মানে ওগুলি আমারই টুকরা। তুমি পাইছো কেমনে? তুমি ব্যাখ্যা দিবা, তুমি পেলে কেমনে? এই নামে তো আমার নামে স্লিপ কাটা, তুমি স্লিপ নিয়ে খাবার নিতে যাও কেন? এই বিষয়গুলি লাগতে পারে। বাসরিক এই বিষয়গুলো কতিপয় খণ্ড সম্পন্ন হলে প্রত্যেক খণ্ডই এটা মেন হিসাবে কাউন্ট হবে। এটা যদি খণ্ড খণ্ড হয় তারপর এটা মেন হইব, খণ্ড খণ্ড হইতে পারে। 63 তো বলছে মাধ্যমিক সাক্ষ্য কি বলছে? সার্টিফাইড কপি, যান্ত্রিক উপায়ে যদি কোনো নকল করা হয় বা মিলাই কপি করা হয়েছে। যেমন আগের আমলে তো মিলাই লেখা হইতো, কারণ ছাপাখানার মেশিন তো পৃথিবীতে নাই, তাহলে লিখে চলতে হবে। আগের আমলে ব্যাপারগুলো ছিল কঠিন, কেউ কারো লেখা নকল করতে চাইতো না, কেউ কারো বই ছাপাইতে চাইতো না। কেমনে ছাপাবে? ছাপাইতো তো লিখতে তৈব, আমি পাবেন কই? আপনি হাতের লেখা জিনিস পাওয়া তো মুশকিল। কাগজ অ্যাভেলেবেল না, কলম অ্যাভেলেবেল না, কালি অ্যাভেলেবেল না। এরপর আবার লিখবেন কষ্ট করে, একটা কপি করতে গেলে এই কষ্ট করতেই দূর, নকল করে লাভ নাই। নকল করতে গেলে মুসিবত ছিল, কম্পোজ করার কোনো ব্যবস্থা নাই, যেটা ছোট করে সাইজ করে দেন যাতে আমার কাজে লাগাইতে পারি, এই উপায় হতো নাই। তাই না? তাহলে আইনের যে বিষয়গুলি ওই সময় উপায় ছিল না। 63 বলছে এইটা, 64 65 আমরা খুব প্রায়োরিটি দিচ্ছি না 64-কে। 64-তে বললো ওই বিষয়গুলি ব্যতীত, মানে 61, 62, 63 বিষয় ব্যতীত অন্যান্য বিষয়ের ক্ষেত্রে মেন দলিল দিতে হবে। এই আইনে যে সকল ব্যতিক্রম কথা বলা আছে এগুলি ছাড়া সব ক্ষেত্রে মেন দলিল দিতে হবে। অর্থাৎ যেখানে ব্যতিক্রম আছে ওইটা ছাড়া সব ক্ষেত্রে আপনি মেন দলিল দিতে হবে। মেন দলিল না দিলে কথাই শুনতো না। আইনের কথা যদি মেন দলিল দাও, মেন দলিল তোমাকে দিতে হবে, আদারওয়াইজ এটা কার্যকরী হবে না, আইনে কার্যকরী করবে না। গেল 65 তো বলছে কোন দলিল সম্পর্কে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। মাধ্যমিক সাক্ষ্য কি মৌখিক সাক্ষ্য? না, মৌখিক সাক্ষ্য তো প্রত্যক্ষ হইতে হবে। মাধ্যমিক সাক্ষ্য বলা হয়েছে সার্টিফাইড কপি, ফটোকপি, মাধ্যমিক যেটা অল্টারনেটিভ কোন উপায়ে বিকল্প কপি যেটা, এটা মাধ্যমিক সাক্ষ্য। ইংলিশে বলে সেকেন্ডারি এভিডেন্স। কোন প্রশ্ন যদি মাধ্যমিক না গৌণ, সাথে সাথে ইংলিশটা দেখে ফেলবেন, কারণ প্রশ্ন তো বাংলা ইংলিশ দুইটা পার্সন, মানে ভার্সনেই প্রশ্ন হয়। এবার বলছে যে দলিলটা যদি কখন আপনি দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন, মেন দলিল চাওয়ার পর যদি ওই পক্ষ দলিল উপস্থাপন না করে তাহলে বলতে পারবেন স্যার মেন দলিলও দেয় না, তাহলে স্যার ওই নোটিশ দেওয়ার পরও দেয় না, আমি সার্টিফাইড কপিটা দিয়ে দিলাম, তাইলে দিতে পারবেন। হ্যাঁ, বা এমন দলিল যেটা স্বীকার করে স্যার আমাদের কাছে দলিল আছে অরিজিনালটা, কিন্তু এটা ব্যাংকে দেওয়া আছে, আপনি স্যার এই কপিটা দিয়ে সার্টিফাইড কপি আগাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা মানি, ওই পক্ষে যে দলিলটার কথা বলতেছি আমরা মানি। 3 নম্বর এমন দলিল যেটা স্থানান্তর করা যায় না, তখন অল্টারনেটিভ কপি মেন। কোন লোক মারা গেছে এটা প্রমাণ করার উপায় কি? তার ওখানে নাম ফলক আছে, কিন্তু নাম ফলক তুলে আনার কোনো সুযোগ নাই, তাহলে আপনি কি করতে হইব? ওই কবরস্থানের বা ওখান থেকে রেকর্ডের কপিটা ধরে এটা আপনাকে অগ্রগামী হওয়ার ছাড়া কোনো সুযোগ থাকবে না। আপনি অল্টারনেটিভ কপি দিতে পারতেছেন, কারণ হচ্ছে যে অপরপক্ষ স্বীকার করে নিচ্ছে, অপরপক্ষ যথাসময় উপস্থাপন করে না, এটা আনা নেওয়া করা যায় না। আবার বলছে যেখানে আইনি বলে দিচ্ছে মেইন কপি না গেলে আপনি অল্টারনেটিভ কপি দিতে পারবেন, ভালো। যেমন ধরেন ল কলেজে ভর্তি হবেন, বলে দিল মেইন কপি দেখানোর দরকার নাই, সার্টিফাইড কপি জমা দিলে চলবে। তাহলে যেহেতু বলে দিচ্ছে সার্টিফাইড কপি জমা দিলে চলবে, মেইন দলিল কেন দেখাম? মেইন দলিল দেখাবো না, সার্টিফাইড কপি, মেইন দলিল অল্টারনেটিভ কপি, আপনার জাজ করে দেখেন। এই বিষয়গুলি এরকম প্রশ্নের দ্বারা বেশ কিছু বিষয় আসছে যে বিষয়গুলি যেতে পারে। এরপর 66 পরে 66, 67 ওই জায়গাটা আমরা খুব একটা গুরুত্বপূর্ণ দিয়ে দেখতেছি না, আমি জাস্ট গুরুত্বপূর্ণগুলি যাচ্ছি। এরপর আমরা যাব একেবারে যেগুলি ভাইটাল জিনিস, যেমন 74 ধারা সরকারি দলিল কাকে বলে? সাক্ষ্য আইনের 74 ধারা মোতাবেক সরকারি দলিল কোনগুলি? একটা হলো সার্বভৌম কর্তৃপক্ষ যেটা করবে, বা সরকারি প্রতিষ্ঠান থেকে যেটা হইব, বা ট্রাইব্যুনাল কোর্ট কাছারি থেকে যে অর্ডারগুলি আসবো, বা বাংলাদেশ বা কমনওয়েলথের ভিতরে শাসন বিভাগ মানে পরিচালনা সংক্রান্ত বা বিচার বিভাগে যে সমস্ত কাগজপত্রগুলি আসবো। কমনওয়েলথ তো বাংলাদেশ স্বীকার করে, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ। এরপর হচ্ছে বাংলাদেশের সর্বসাধারণের জন্য রক্ষিত বেসরকারি দলিলের লিখিত কপি। আপনার আমার দলিলের কপি একটা রেজিস্ট্রি অফিসে থাকে, তার রাখা দরকারটা কি?
উনার ওই যে আমরা ফি দিচ্ছি এই বিনিময়ে উনি এটা যত্ন করে কপি রাখে যাতে ইন ফিউচার আমার কাছে দেওয়া যায় যাতে আমারটা নষ্ট হয়ে গেলে অল্টারনেটিভ কপি পাওয়া যায়। হ্যাঁ, আমাদের যেহেতু টেকনোলজি এখনো ফাস্ট নেই, কারণ এনালগ সিস্টেম চলে। কত ধারা পাইতেছেন? আমরা ওই 65 ধারার পরে একেবারে 74-এ চলে আসছি। সার্বভৌম কর্তৃপক্ষ তাহলে এই বিষয়গুলি আমরা দেখতে পেলাম। ব্যক্তিগত দলিল যদি কারেকশন থাকে, যেমন মুসলমানদের বিয়ের কাবিননামা, ওইটা বোধহয় মেইন কপি আপনি কোনোদিনই পাইবেন না, কিন্তু দলিল করলে রেজিস্ট্রি অফিসে দলিল আপনি মেইন কপি পাইবেন, কয়েক বছর পরে পাইবেন। পেতে কিন্তু এখন প্রায় সময় নেই, আগে কিন্তু ইনস্ট্যান্ট দিত, এখন কিন্তু কয়েক বছর যাবত দেয় না, মেইন কপি দেয় না। আপনি ফটোকপি অ্যাটেস্টেড করে দেয়, ওইটা নিয়ে চলতে থাকেন, মেইনটা পেতে পেতে অনেকদিন পরে। কেন এই এখন সিস্টেম করছে রাষ্ট্রীয় ব্যবস্থা করা, তারা যেটা সুইটেবল মনে করছে। মানে ইচ্ছা করেই করছে যে দেরি করে দিল। 75 ধারায় বলল 74 ধারায় যে সরকারি দলিল আছে এগুলি ব্যতীত যা আছে সবই বেসরকারি দলিল। 76-এ এসে বলল, 76-এর বিষয়টা খুব ক্লিয়ার, যে আপনি এই যে মাধ্যমিক সাক্ষ্য যে চান কিভাবে পাইবেন, বলা হচ্ছে সরকারি কোন দলিলের জিম্মাদার যে দলিলের চার্জে আছে তার উপযুক্ত ফি দিলে সে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অ্যাটেস্টেড করে আপনাকে কপি দিব, তৈলে আপনি তাহলে ওই ক্ষেত্রে আপনার সার্টিফাইড কপি আপনি হাতে পাবেন। এমনি এমনি না, তাহলে বলে দিচ্ছে প্রক্রিয়া কি। 76 দ্বারা বলছে কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন নকল চাহিয়া, নকল চাহিয়া পর উপযুক্ত ফিটি দেওয়ার ফিতে আবেদন করার পর আপনাকে কপি সরবরাহ করবে, যত কপি লাগে দিবে, কপি দেওয়ার মধ্যে সমস্যা নাই, আপনাকে আবেদন করতে হবে, আবেদন করলে আপনি কপি পাবেন।